আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। গাজায় গত 2 বছরের যুদ্ধে ইসরায়েলের অন্তত 891 সেনা নিহত হয়েছে। একই সময়ে 38 সেনা আত্মহত্যা করেছে। এছাড়া যুদ্ধে 5,500-এর বেশি সেনা আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিক হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর ছাড়িয়ে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় 2023-24 সালের যুদ্ধে তাদের 891 সেনা নিহত হয়েছে। 558 জন সেনা 2023 সালে আর 2024 সালে 363 সেনা নিহত হয়েছে। এদিকে গাজায় গত 2 দিনের তীব্র বিমান হামলায় প্রায় 140 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 46,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, গাজার প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান ভবিষ্যতে ইতিহাসে প্রমাণিত হবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রেও হয়েছে। তিনি বলেন, যেভাবে সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে। শুক্রবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আরও বলেন, তুরস্কই একমাত্র দেশ যারা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নতুন বছরের প্রথম দিন শহরের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ। ডেলি সাবা জানায়, এদিন ভোরে বহু বিক্ষোভকারী ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে জড়ো হয়ে ফজরের নামাজ আদায় করেন। এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে সমাবেশ স্থলের দিকে অগ্রসর হন। এই সময় তাদের কাছে গাজায় গণহত্যা বন্ধ করুন এবং এ সান ইজ রাইজিং লেখা ব্যানার দেখা যায়। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিনবাগ, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাতিহ কাসির এবং বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত। এছাড়া তুরস্কের সাবেক পার্লামেন্ট স্পিকার মুস্তাফা সেন্ট, ফ্রি কজ পার্টির নেতা জেকেরিয়া ইয়াপিপিসিওগলু এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহির উনাল, ইলিম ইয়ামা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান ছিলেন বিক্ষোভে। পাকিস্তান ও সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুজাতিক সামুদ্রিক মহড়া। আমান 2025 নামে এই মহড়া হবে করাচিতে। আরব নিউজ জানিয়েছে, 7 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই মহড়ায় অংশ নেবে সৌদি আরব সহ বিশ্বের বহু দেশের নৌবাহিনী। এই আয়োজনের লক্ষ্য হল আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সামুদ্রিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা। পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরব ও পাকিস্তানের নৌবাহিনীর সম্পর্ককে অটুট সামুদ্রিক ভ্রাতৃত্ব বলে অভিহিত করেন। তিনি বলেন, উভয় দেশের নৌবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং লজিস্টিক্স সহ নানা বিষয়ের সহযোগিতা রয়েছে। আমরা নিয়মিত যৌথ মহড়া যেমন নাসিম আল বাহার এবং বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। এতে সৌদি নৌবাহিনী একটি শক্তিশালী সামুদ্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2007 সালে শুরু হওয়া আমান মহড়ার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে আশরাফ বলেন, 2023 সালের মহড়ায় 50টি দেশ অংশগ্রহণ করেছিল। এবার এর চেয়েও বেশি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আমান 2025 মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। মহড়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে আমান সংলাপ, যেখানে সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সংলাপটি আগে আন্তর্জাতিক সামুদ্রিক সম্মেলন নামে পরিচিত ছিল। একের পর এক আফ্রিকার দেশ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে ফরাসি সেনারা। মালি, নাইজার, বুর্কিনা ফাসো, চাদ ও সেনেগালের পর এবার আইভরি কোস্টও তাদের ছাড়তে হচ্ছে। আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা মঙ্গলবার রাতে তার দেশের জনগণকে সম্বোধন করে 2024 সালের সর্বশেষ ভাষণ দেন। ওই ভাষণে তিনি বলেন, ফরাসি বাহিনীর কেন্দ্রীয় দপ্তর আবিদজানের পোর্ট বোয়ে বন্দরে 43তম বিমা মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে 2025 সালের জানুয়ারিতে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আইভরি কোস্ট বর্তমানে ফ্রান্সের 600 সেনা সদস্য রয়েছে। সাবেক ফরাসি ঔপনিবেশিক দেশগুলোতে ফ্রান্স বিরোধী মনোভাব
প্রভাব তীব্রতর হয়েছে তারই প্রেক্ষিতে দেশটির সরকার গত নভেম্বরে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অনুযায়ী আইভরি কোস্টের ফরাসি সেনা সংখ্যা এখন 2200 থেকে 600-তে নেমে এসেছে। এখন সেই সেনাদেরকেও দেশটি ছাড়তে হবে। ফরাসি সরকার ভেবেছিল যে তাদের সেনা সংখ্যা কমিয়ে এখনও তারা আফ্রিকায় তাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারবে, কিন্তু ফ্রান্সের সেই কৌশলও ব্যর্থ হচ্ছে। ফ্রান্সের সেনাদের এখন আফ্রিকার শতকরা 70 ভাগেরও বেশি দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, যেসব দেশে তাদের সামরিক উপস্থিতি ছিল। ইউরোপীয় এই বৃহৎ উপনিবেশবাদীদের এখন মাত্র 1500 সেনা রয়েছে জিবুতিতে, আর 350 সৈন্য রয়েছে গ্যাবনে। এই অঞ্চলগুলোতেও ফ্রান্স বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। মালি, নাইজার এবং বুর্কিনা ফাসোর রাষ্ট্রপ্রধানরা ফরাসি সেনাদের বহিষ্কারের পর রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। বিশেষজ্ঞদের মতে আফ্রিকার দেশগুলো প্যারিসের শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন ভাবমূর্তি অর্জন করতে শুরু করেছে। আফ্রিকার দেশগুলোতে ভ্রমণের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বারবার এই কথার উপর জোর দিয়েছিলেন যে প্যারিস আপনাদের শত্রু নয়। তবে ম্যাক্রো মূলত আফ্রিকার সাবেক উপনিবেশগুলোতে ফ্রান্সের ভাবমূর্তি পুনরুদ্ধার করার চিন্তা করতে দেরি করে ফেলেছেন। তরুণ আফ্রিকানদের মধ্যে ফ্রান্সের প্রতি যে ঘৃণা জন্ম নিয়েছে তার প্রেক্ষিতে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার কথা ভাবছিল ফ্রান্স, কিন্তু সে ভাবনা যে কাজে আসবে না, সর্বশেষ আইভরি কোস্ট তার অন্যতম উদাহরণ। সিরিয়ার নতুন নেতৃত্বে দেশটিতে সব শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি এমন বার্তা দিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি আরব গিয়ে শুক্রবার এই তথ্য জানান তিনি। রয়টার্স জানিয়েছে সিরিয়ার নতুন সরকারের পক্ষ থেকে এটি প্রথম বিদেশ সফর। এ সময় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও আল শিবানি রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এক্সে দেওয়া এক পোস্টে আল শিবানি বলেন, আমাদের এই সফরের মাধ্যমে আমরা এমন একটি সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছি যা অংশীদারিত্ব ও দক্ষতার ভিত্তিতে গঠিত হবে। এতে সিরিয়ার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে। একই সঙ্গে একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে যা বিনিয়োগের সুযোগ তৈরি করবে, কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করবে এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সেবার ব্যবস্থার উন্নতি করবে। এদিকে সিরিয়ায় আসাদের পতনের পর প্রথমবারের মতো দামেস্ক সফর করেছেন জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার দেশটির নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছেন উভয় মন্ত্রী। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত কোবানি শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে। এটি এমন সময় হচ্ছে যখন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটি নির্মাণের মাধ্যমে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগী কুর্দি বাহিনীকে সমর্থন জোরদার এবং অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি শক্তিশালী করা হচ্ছে। যদিও আইএস বা ইসলামিক স্টেট নামক গোষ্ঠীটিকে সহায়তা করার অভিযোগ রয়েছে পশ্চিমাদের বিরুদ্ধে। ব্রিটিশ ডেইলি দ্য সান জানিয়েছে গত 8 ডিসেম্বর তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আসাদ সরকারের পতন ঘটায়। এরপর আসাদ রাশিয়ায় পালিয়ে যান, তবে সম্প্রতি তাকে সেখান থেকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল SVR এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ গত 29 ডিসেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ ব্যাপক কাশি হতে শুরু করে এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত ওই অ্যাপার্টমেন্টেই তাকে চিকিৎসা দেওয়া হয়। ভারতের কেন্দ্রশাসিত প্রশাসনিক অঞ্চল লাদাখে প্রতিবেশী দেশ চীন দুটি নতুন প্রশাসনিক এলাকা ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দেশটির গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বিষয়টি নিয়ে আবারও দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত 27 ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, উত্তর পশ্চিম চীনের জিনজিয়ানের উইঘুর স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চলে হোটান প্রিফেকচারের অধীনে হিআন ও হেকাং নামের দুটি নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং সেই সাথে স্টেট কাউন্সিলও। এনডিটিভি বলছে, নতুন প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করা চীনের অধিকৃত এলাকাগুলোর কিছু অংশ ভারতের লাদাখ প্রশাসনিক অঞ্চলের মধ্যেই পড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা কখনো এই লাদাখে চীনের অবৈধ দখলদারি মেনে নেইনি। নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু চীনের অবৈধ দখলকে আমরা কখনোই বৈধতা দেব না। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে চীনের কাছে কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও ভারত উদ্বেগ জানিয়েছে। গত 25শে ডিসেম্বর সিনহুয়া জানায়, চীন স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল তিব্বতের ইয়ারলুং সাংবো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। ভারত জানিয়েছে, ভাটি এলাকার লাখ লাখ মানুষের জীবন জীবিকায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জয়সওয়াল বলেন, নতুন প্রতিবেদন পাওয়ার পর চীনের কাছে আমাদের উদ্বেগ এবং অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে, উজানে তাদের কর্মকাণ্ডের কারণে যেন ব্রহ্মপুত্র নদের ভাটি অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।